বাবা মা আর দুই দাদাকে নিয়ে অঞ্জনার সংসার। বড় দাদার নাম অঞ্জন, ছোট দাদা রঞ্জন। তার বাবা ভ্যান চালায় আর মা অন্যের বাড়িতে কাজ করে। কোনো মতেই তাদের সংসার চলে। সকালবেলা মা ফেনা ভাত রান্না করে, ওই খেয়ে যে যার মতো কাজে বেরিয়ে যায়। আর তারা তিন ভাই বোন প্রতিদিনই স্কুলে যায়, কারণ দুপুরের খাওয়ার ব্যবস্থাটা সেখানেই হয়ে যায়। মা প্রায় প্রতিদিনই কাজ থেকে বাড়ি আসার সময় কোনোদিন বিস্কুট, কোনোদিন চানাচুর, কোনোদিন বা মশলাপাতি হাতে করে নিয়ে আসেন। একদিন অঞ্জনা জিজ্ঞাসা করল, মা, এগুলো তো তুমি কিনে আনো না, কোথায় পাও এগুলো? তার দাদা বলল, কোথায় পায় তোর অত জেনে দরকার নেই। তার মানে আমি ঠিকই ধরেছি, তুমি যেখানে কাজ করো সেখান থেকে এগুলো তুমি লুকিয়ে আনো। কিন্তু মা, চুরি করা তো পাপ। হ্যাঁ পাপ, কিন্তু সেটা বড় লোকদের জন্য, আমাদের মতো গরিব মানুষদের জন্য নয়। অঞ্জনা আর কিছু বলতে পারল না। একদিন রাত্রি তার বাবা বাড়ি আসার সময় মাছ নিয়ে এসেছিলেন। তার মা রাত্রিবেলা মাছের ঝোল ভাত রান্না করলেন। তিন ভাই বোন একসাথে খেতে বসেছে। অঞ্জনার খেয়ে পেট ভরেনি, সে আর দুটো ভাত চাইল। তার মা বললেন, যা ভাত আছে ওগুলো তোর দুই দাদার জন্য, ওদের যদি লাগে দেব, তারপর যদি থাকে তাহলে তুই পাবি। কথাগুলো শুনে অঞ্জনা চুপ হয়ে গেল। দেখতে দেখতে সে বড় হতে লাগলো। তার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ক্লাস 8-এর পর তার পড়াশোনা ছাড়িয়ে দেয়া হলো। এদিকে দাদাদের পড়াশোনা চলতে লাগলো। তারা কোনো মতে মাধ্যমিকটা পাশ করল। পড়াশোনা ছাড়ানোর পর অঞ্জনাকে একটা বাড়িতে বাচ্চা দেখাশোনার কাজে ঢুকিয়ে দেয়া হলো। 18 বছর হতে না হতেই একদিনকে এক ঘটক আসলো তার বিয়ের সম্বন্ধ নিয়ে। তার বাবা মাকে বলল, ছেলের নাম তপন, একটা বোন আছে, বিধবা, ছোট বাচ্চা নিয়ে ওই বাড়িতেই থাকে। স্বামীর চাকরিটা করে, খুবই ভালো। ছেলের বাবাও ভালো, সরকারি চাকরি করে। ভালো ফ্যামিলি, ছেলেটা একটু সাদাসিধে আর কি। তোমার মেয়ে ওখানে গিয়ে খুব ভালো থাকবে, বিয়ের খরচাও তারা দেবে, শুধু তোমরা রাজি হলেই হবে। অঞ্জনার বাবা মা রাজি হয়ে গেল। একদিন তারা গেল ছেলের বাড়িতে। ছেলের বাড়ি থেকেও ছেলের বোন, বাবা মা আসলো, কিন্তু ছেলে আসলো না। অঞ্জনার ব্যাপারটা কেমন যেন লাগতে লাগলো। তার দাদাকে সে জিজ্ঞাসা করল, ছেলেকে কেমন দেখলি? দাদা বলল, ভালো ঘরে যাচ্ছিস, খেয়ে পড়ে থাকবি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বিয়েতে যাবতীয় খরচাপাতি ছেলের বাড়ি থেকেই দিয়েছিল। বিয়ের দিন বরকে অঞ্জনা প্রথম দেখল। বিয়ের সময় বর দাঁড়িয়ে পড়ে দুই হাতে তালি দিতে দিতে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, কি মজা, কি মজা, আজকে আমার বিয়ে। এরপর চারিদিকে ছোটাছুটি করে সবাইকে ডেকে ডেকে বলতে লাগলো, জানো কাকা, আজকে আমার বিয়ে, জানো কাকিমা, আজকে আমার বিয়ে। অঞ্জনা বুঝতে পারল ছেলেটির মাথার ঠিক নেই। বিয়ের কোনো রকম নিয়মকানুন মন্ত্র কিছুই হলো না। কোনো মতে ছেলেকে দিয়ে অঞ্জনাকে সিঁদুর পরিয়ে দেয়া হলো। সে তার বাবাকে বলল, বাবা, এ কি করলে? আমি কি এতটাই বোঝা হয়ে গেছিলাম তোমাদের ওপরে যে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে? তার বাবা বললেন, যা করেছি তোর ভালোর জন্যই করেছি। সেই রাতেই তাকে শ্বশুরবাড়িতে নিয়ে চলে যাওয়া হলো। যাওয়ার আগে অঞ্জনাকে তার বরদাদা ডেকে একটা ঘরে নিয়ে গেল। সে ভাবল দাদা হয়তো কষ্ট পেয়েছে, সেই নিয়ে কিছু বলবে, কিন্তু দাদা বলল, ওখানে গিয়ে আগে ভাগে বেশ কিছু টাকা আর গয়নাগাটি সরিয়ে রাখবি, আমি পরে গিয়ে নিয়ে আসব, মনে থাকে যেন। অঞ্জনা শ্বশুরবাড়ি চলে আসলো। বেশ বড় বাড়ি, সব কিছুই ভালো, কিন্তু তার স্বামী একদম যেন ছেলে মানুষ। ঠিক মাথা খারাপ বললে চলে না, ছোট বাচ্চাদের মতো তার বুদ্ধি। বাড়িতে যত ছোট ছোট বাচ্চা এসেছে তাদের সঙ্গে খেলা করে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, আর সবাইকে ডেকে ডেকে বলছে, আমার বিয়ে হয়েছে, বউ এসেছে। বৌভাতে অঞ্জনাকে খুব সুন্দর করে সাজানো হলো। তার ননদ শান্তনা তার শাশুড়িকে বলল, মা, ওকে এত সাজানোর কি দরকার ছিল? প্রথম থেকেই এত মাথায় তুলো না। তার মা বললেন, চুপ কর, এখন লোকজন আছে, কাল থেকে যা করার করিস। ফুলশয্যা রাতে অঞ্জনা যখন তার ঘরে ঢুকল, তার স্বামী সেখানেই উপস্থিত ছিল। সে বলল, এখন থেকে তুমি আমার সাথে খেলা করবে, আমাকে রান্না করে খাওয়াবে। ওরা কেউ আমাকে ঠিক করে খেতে দেয় না। আর শোনো, আমার বোন একটা লাঠি লুকিয়ে রেখেছে, তুমি ওটা ভেঙে দেবে। যখন আমাকে ওরা মারবে, তুমি কিন্তু আমাকে বাঁচাবে। অঞ্জনার স্বামীকে দেখে ভীষণই মায়া হলো। বৌভাতের পরের দিন যখন সবাই চলে গেল,
তার ননদ তাকে ডাকলো। অঞ্জনা বলল, হ্যাঁ দিদিভাই বলো। তার ননদ বলল, আমি তোমার বরের থেকে অনেক ছোট, তাই আমাকে নাম ধরে ডাকবে। আর শোনো, সব ঘর নোংরা হয়ে আছে, সমস্ত কিছু গুছিয়ে এখন পরিষ্কার করে রাখো। কালকে খুব সকালে উঠবে, ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দেবে, তারপর জামা কাপড় ছেড়ে চা করবে। কাল থেকে আমি অফিসে যাব, 9টায় বেরোবো, 8:30টার মধ্যে রান্না হয়ে যাওয়া চাই। আর টিফিনের জন্য রুটি তরকারি করবে। আমি চলে যাওয়ার পর ঘরের অন্যান্য কাজ করবে, আমার ছেলেকে স্নান করাবে, খাওয়াবে। আমাদের যে কাজ করতো সে আর আসবে না, তাই সব কিছু তোমাকে করতে হবে। আর যদি কিছু ভুল হয়েছে, আমার থেকে কেউ খারাপ হবে না, মনে থাকে যেন কথাটা। যেই লাঠিটা দাদার ওপর ভাঙতাম, ওটা তোমার ওপরেও পড়বে। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে অঞ্জনা সমস্ত কাজ করতে শুরু করলো। তার শ্বশুর সারা দিন বাড়ি থাকেন না, অফিসে যায়, তাই তিনি এইসব দেখতে পান না। কিন্তু তার স্বামী মার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, নতুন বউকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন? ওর কষ্ট হচ্ছে তো। তার মা বলল, মুখে মুখে কথা বলবি তো বোনকে দিয়ে এমন মার খাওয়াবো যে মুখ দিয়ে কথা বেরোনো বন্ধ হয়ে যাবে। অষ্টমঙ্গলায় মাত্র এক বেলার জন্য তাকে বাপের বাড়ি পাঠানো হলো। যাওয়ার আগে ব্যাগপত্র ভালো করে সার্চ করা হলো। ওদিকে টাকা হাতে না পেয়ে দাদা তো ভীষণ রেগে গেল। বাড়ি ফিরে এসেও সেই এক জীবন, একটু এদিক ওদিক হলেই শাশুড়ি যা মুখে আসতো তাই বলতো। তার ননদ মাঝে মাঝে গায়েও হাত তুলত, কিন্তু তার শ্বশুরমশাই ছিলেন ভালো। রাত্রিবেলা তিনি থাকতেন বলে কেউ কিছু বলতে পারত না। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল। সেদিন ছিল রবিবার, শান্তনার ছুটি। সেদিন তপন বারান্দায় বসে রুটি খাচ্ছিল। হঠাৎ হনুমান এসে থালা সমেত রুটি তার হাত থেকে নিয়ে চলে গেল। সেই দেখে শান্তনা তাকে ভীষণ মারল। অঞ্জনা ঠেকাতে আসলে তাকেও মারল। তার মা বলতে লাগলেন, মরণ হয় না কেন তোর? আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো এই একটা ছেলে। তারপর তাকে দরজার বাইরে বের করে দিল। তাদের বাড়িটা ছিল অনেক উঁচু পাঁচিল দেয়া, গেটটায় কাঠের দরজা। তার বাইরে তপন দাঁড়িয়ে থাকলো। তার বোন বলল, আজকে যদি কেউ ওকে ঘরে ঢুকিয়েছে বা খেতে দিয়েছে, আমার থেকে খারাপ কেউ হবে না। পয়সা তো ইনকাম নেই, এইভাবে টাকা পয়সা নষ্ট করছে। তপন ঘন্টার পর ঘন্টা রৌদ্রের মধ্যে বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, মা দরজাটা খোলো না, আমার যে ভীষণ খিদে পেয়েছে, জল তেষ্টায় গলা শুকিয়ে গেছে। অঞ্জনা চুপি চুপি যাচ্ছিল দরজাটা খুলতে। শান্তনা তাকে দেখতে পেয়ে মারতে লাগলো। তপন তখন বাইরে থেকে বলল, আমার বউকে তোমরা মেরো না, ঠিক আছে? আমি আর কিছু খাবার চাইব না। অঞ্জনার শাশুড়ি তাকে বলল, তোকে বিয়ে দিয়ে আনলাম যাতে ছেলেটা সুস্থ হয়, এতগুলো মাস হয়ে গেল, ছেলেটাকে সুস্থ করতে পারলি না? কিন্তু মা, আমি কি করে ঠিক করব? আমি তো ডাক্তার নই। কেন? সিনেমায় দেখিস না পাগল ছেলের বিয়ে দিলে এসে ভালো হয়ে যায়? ওসব তো সিনেমায় হয়, সত্যিকারে এসব হয় না। একথা শুনে শান্তনা দৌড়ে এসে তার গালে ঠাস ঠাস করে কটা থাপ্পড় মেরে বলল, তোর বাপ মা বড়দের মুখে মুখে তর্ক করতে শিখিয়েছে, আর একটা কথা বললে না? এদিকে তপন খিদের জ্বালায় ছটফট করতে করতে চলে গেল একজনের জমিতে শশা খাওয়ার জন্য। একটা কচি শশা তুলে খাওয়ার পর তার মুখটা তেতো হয়ে গেল। সে জল খুঁজতে লাগলো। জমির মধ্যে একটা বোতল ছিল। তার ঢাকনাটা খুলে সে জল বলে বেশ খানিকটা খেয়ে ফেলল, কিন্তু তারপর সেটা ফেলে দিয়ে সে গলার কাছটা চেপে ধরল আর নিচে পড়ে ছটফট করতে লাগলো। জমির মালিক তখন খাবার খেতে বাড়ি গেছিল। বিকেলের পর সে এসে দেখল তপন ওখানে পড়ে রয়েছে। বাড়িতে খবর দেয়া হলো। সবাই কাঁদতে শুরু করলো। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হলো। আসলে ওই বোতলের মধ্যে ছিল কীটনাশক। অঞ্জনা খুব আঘাত পেল। মানুষটার মাথার ঠিক না থাকলেও ভীষণই ভালো ছিল সে। একদিন সে অঞ্জনার সঙ্গে লুডো খেলছিল। তার বোন বুঝতে পেরে সে লুডোটা ছিঁড়ে ফেলে দেয় আর তপনকে একটা লাঠি দিয়ে ভীষণ মারে। অঞ্জনা ঠেকাতে আসলে তাকেও কয়েক ঘা দেয়। তার নাকি ঘুমে ডিস্টার্ব হচ্ছিল। এরপর থেকে তপন আর লুডো খেলত না। মাঝে মাঝে একটা দুটো বই এনে তার বউকে বলতো পড়ে শোনাতে। একদিন তার মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ইচ্ছা হয়েছিল। বাড়িতে অনেক সাদাসাদি করেও কেউ তাকে ডাল করে দেয়নি। অঞ্জনা পাশের বাড়িতে একটা সাধের নিমন্ত্রণ ছিল। তপনের জন্য সেখান থেকে একটু ডাল চেয়ে আনে, কিন্তু সেই ডাল অর্ধেকের বেশি শান্তনা খেয়ে নেয়। অঞ্জনা তার নিজের বাড়িতে দেখেছে
তার চেয়ে দাদাদের কদর অনেক বেশি, কিন্তু এই বাড়িতে ঠিক তার উল্টো। মেয়ে যা বলবে তাই চলবে। তার শ্বশুরমশাই ভালো মানুষ হলেও এই দুটি মহিলার ওপর তিনি কোনো কথাই বলতে পারেন না। শ্রাদ্ধ শান্তি মিটে গেলে অঞ্জনার বাবা মা দাদাদের ডেকে তার শ্বশুরমশাই বললেন তারা চাইলে মেয়েকে নিজের বাড়ি নিয়ে যেতে পারে, তার যাবতীয় খরচাপাতি উনিই দেবেন। কিন্তু তারা সবাই প্রতিবাদ করে উঠে বলল, আমাদেরই থাকার জায়গা নেই, ওকে কোথায় রাখব? মা বললেন, মেয়ে শ্বশুরবাড়ি চলে আসলে তাকে আর বাপের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে নেই। ফলে সে সেখানেই রয়ে গেল আর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে লাগল। অনেকদিন কেটে গেলেও তার বাপের বাড়ি থেকে কেউ তার সাথে দেখা করতে আসলো না। হঠাৎ করে একদিন তার দাদা আসলো বোনের সাথে দেখা করতে। অঞ্জনা তাকে বলল, দাদা, আমাকে দুদিনের জন্য বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ, নিয়ে যাব তো। শোন, ভাবছি একটা টোটো কিনবো, আমাকে 20,000 টাকা দে তো। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? পাবি না তো বাপের বাড়ি যাওয়ার শখ হয় কী করে? যদি টাকা দিতে না পারিস এখানেই পচে মরবি, কেউ তোকে নিতে আসবে না। এই বলে দাদা রাগারাগি করে চলে গেল। কিন্তু 20,000 টাকার কথাটা তার ননদ শুনেছিল, সে নিয়ে অনেক কথা শোনালো। এমন সময় অঞ্জনা বলল, আমিও কোনো কাজ করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। তার শাশুড়ি বললেন, পড়াশোনা জানিস যে কাজ করবি? তার ননদ বলল, না মা, বুঝছো না, চাকরির নাম করে বাইরে ঘুরে বেড়াবে যাতে ঘরের কাজ করতে না হয়। কিন্তু তুমিও তো চাকরি করো, আমার সাথে নিজের তুলনা করিস? চাকরি পেতে গেলে যোগ্যতা লাগে। কিন্তু দিদি, তুমি আমি তো একই পড়াশোনা করেছি, তুমি তোমার বরের চাকরিটা পেয়েছো বলে। এতটুকু শুনে সান্ত্বনা ছুটে এসে তাকে কয়েকটা থাপ্পড় মেরে বলল, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলবি, না হলে দরজা খোলা আছে। অঞ্জনার পেরে উঠছিল না, রাতে তার ঘুম আসত না। এমন সময় সে মাঝে মাঝে খেয়াল করত তার ননদ যেন রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে কোথায় চলে যায়। একদিন সে চুপি চুপি দেখল তার ননদ ঘর থেকে বেরিয়ে বাইরের দরজা খুলে দিল, আর একজন লোক ঢুকে পড়ল চাদর মুড়ি দিয়ে। তারপর বাড়ির পেছনে তারা চলে গেল। ঘটনাটা কি ঘটছিল তার বুঝতে অসুবিধা হলো না। তারপর ঠিক করলো সে তাদেরকে হাতে নাতে ধরবে। পরে আরেকদিন যখন ওই লোকটা আসলো, অঞ্জনা বাইরের গেটে তালা দিয়ে চাবিটা আঁচলে বেঁধে তাদের দুজনের সামনে গিয়ে দাঁড়ালো। তারা খুবই অপ্রস্তুত হয়ে পড়ল। অঞ্জনা বলল, এবার আমি বাবা মাকে ডাকবো, পাড়ার লোক ডাকবো। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি শুরু হলো। অঞ্জনা বলল, আমি আজ লোক ডাকবই। যে সে চিৎকার করতে গেল, লোকটি তার মুখ চেপে ধরে তাকে নিচে ফেলে দিল। সান্ত্বনা তার পা দুটো ধরল। লোকটি অঞ্জনার শাড়ির আঁচল দিয়ে তার গলাটা টিপে ধরল। ছটফট করতে করতে তার প্রাণ বেরিয়ে গেল। সে মারা গেলে দুজনে চিন্তা করতে লাগলো এরপরে কি করা যায়। লোকটি বলল, আমি এক কাজ করি, একে নিয়ে গিয়ে রেল লাইনে ফেলে দিই, সবাই ভাববে সুইসাইড করেছে। সান্ত্বনা বলল, তোমার মাথা খারাপ হয়েছে? ভোর হতে আসলো, কেউ না কেউ দেখে ফেলবে। তারপর অনেকক্ষণ চিন্তা করে বলল, তুমি একটা কাজ করো, তোমার চাদরটা এখানে খুলে রেখে যাও, আমার হাতে একটু নখ দিয়ে আশ্রে দাও, আর এর মধ্যে কদিন তুমি একদম এখানে আসবে না, এরপর যা করার আমি করে নেব। লোকটি চলে যাওয়ার পর সান্ত্বনা দেয়ালে নিজের মাথা ঠুকে নিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে বাবা মা ছুটে আসলো, আশেপাশের লোকজনও চলে আসলো। সান্ত্বনা বলল, দেখো কত বড় সর্বনাশ হয়ে গেছে, কেউ এসে বৌদিকে মেরে চলে গেছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। পুলিশকে সে বলল, স্যার, আমি রাত্রিবেলা কেমন একটা আওয়াজ শুনতে পাই, আর সেই আওয়াজ শুনে এসে দেখি একজন বৌদির গলা টিপছে, আরেকজন পা ধরে আছে। আমি ধরতে গেলে ওরা ছিটকে পালিয়ে যায়, আমাকে ধাক্কা মারে। এই যে আমার মাথায় লেগে মাথাটা ফুলে গেছে, হাতেও আঁচড় দিয়েছে, আর এই যে চাদরটা পড়ে আছে, ধস্তাধস্তির সময় লোকটার গা থেকে খুলে গেছে। কে সেই লোক? লোক দুটোকে আপনি চেনেন? না, আমি চিনি না, তবে একটা কথা বলতে খুবই লজ্জা লাগছে, তবুও বলছি। আমি খেয়াল করতাম রাত্রিবেলা বৌদির কাছে কেউ আসে। বৌদির কাছে একদিন জানতে চাইলে সে বলল লোকটিকে নাকি সে ভালোবাসে। আমি তখন বললাম, ঠিক আছে, তাকে বলো তোমাকে বিয়ে করতে, কিন্তু লোকটি নাকি বিবাহিত। বৌদি হয়তো তাকে বিয়ের জন্য জোর করেছিল, তাই জন্যই সে এমন কাণ্ড করল। আশেপাশের কিছু মহিলারা বলল, হ্যাঁ, আমরাও দেখতাম মাঝে মাঝে একটা লোক রাত্রিবেলা ওদের বাড়িতে ঢুকত, তবে যে সেটা এই কারণে এখন বুঝলাম।
পরের দিন তার বাপের বাড়ির লোক আসলে তার দাদাকে ডেকে নিয়ে সান্ত্বনা 20,000 টাকা দিল আর বলল সে যেন পুলিশকে বলে যে তার বোন তাকে বলেছিল একজন বিবাহিত পুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে, তবে লোকটি কে সেটা সে জানে না। টাকা পেয়ে তার দাদাও তাই বয়ান দিল। পুলিশও সেই অজানা লোকটিকে ধরার চেষ্টা করল, কিন্তু অনেক খুঁজেও তাকে পেল না। এদিকে অঞ্জনা শ্বশুরবাড়ি বাপের বাড়ি কোনো দিক থেকে খুনিকে ধরার কোনো তাগিদ দেখা দিল না, ফলে খুব তাড়াতাড়ি কেসটা ধামাচাপা পড়ে গেল। সারা জীবন অন্যায়ের প্রতিবাদ না করে চুপ করে সব কিছু সহ্য করায় মৃত্যুর পরেও এই কলঙ্কের বোঝা তাকে বয়ে বেড়াতে হলো।